অবশ্য আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোগ কিন্তু গবাদি পশুর খুরা রোগ। তাই চলুন আমরা এখন আপনাদেরকে গবাদি পশুর খুরা রোগ সম্বন্ধে জানাবো। আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই খুরা রোগটি আসলে কোন রোগটিকে আমরা খুরা রোগ বলবো? ধন্যবাদ আপনাকে। গবাদি পশুর একটি ভাইরাসজনিত অত্যন্ত মারাত্মক একটা রোগ, খুরা রোগ, বা ইংরেজিতে আমরা বলি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এফএমডি রোগ বলি। এটা অত্যন্ত সংক্রামক একটা রোগ এবং বাতাসের মাধ্যমে ছড়ায়। এটা গরু, ছাগল, মহিষ, ভেড়া, শূকর সহ দ্বিখুর বিশিষ্ট যত প্রাণী আছে সেই প্রাণীগুলোতে সাধারণত এই ভাইরাস রোগ তৈরি করে। এই রোগ দেখা যায় যে আমাদের দেশে আগে বর্ষাকালে দেখা যেত, এখন এটা সারা বছরই দেখা যায় এবং এর প্রতিকারের জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। এই খুরা রোগের কারণ কি এবং কোন কোন প্রাণীতে হয়? এটি কি শুধু গরুতেই হয় নাকি বিভিন্ন প্রাণীতে হয় এবং এটি কিভাবে বিস্তার লাভ করে? ধন্যবাদ আপনাকে। আসলে গবাদি পশুর এই খুরা রোগটা বা এফএমডি ডিজিজটা এরা ভাইরাসজনিত রোগ এবং এটা ভাইরাসটা আমাদের বিভিন্ন 7টা সিরোটাইপ আছে। এই সিরোটাইপের মধ্যে আমাদের দেশে 3টা সিরোটাইপটা পাওয়া যায়। সিরোটাইপগুলো হলো ওএসি, এশিয়া 1, স্যাট 1, স্যাট 2, স্যাট 3 এবং এই বাংলাদেশে আমাদের ওএ এবং এশিয়া 1 এই 3টা সিরোটাইপ পাওয়া যায় এবং এই ভাইরাসগুলো বিস্তার লাভ করে সাধারণত দেখা যায় যে আক্রান্ত প্রাণী থেকে যে লালার মাধ্যমে হতে পারে, তার নাকের যে রস থেকে আসতে পারে, শ্লেষ্মা থেকে হতে পারে, দুধ অথবা যে কোনো তরল পদার্থ যখন আক্রান্ত পশু থেকে বাইরে চলে আসে, সেটা ভাইরাসটা সেই স্থানটা সংক্রামিত করে অনেক সময় এবং এটা বাতাসের মাধ্যমেও এক স্থান হতে 20 থেকে 25 কিলোমিটার দূরেও এই ভাইরাসটা যে একটা সুস্থ গরুতে সংক্রমণ করতে পারে। তা মূলত হলো খাদ্য এবং পানি, আক্রান্ত গরুর সংস্পর্শে থাকা বা ব্যবহৃত খাদ্য, পানি বা খামারের বিভিন্ন ধরনের যে সরঞ্জাম থাকে সেগুলোর থেকেও জীবাণুটা অন্য সুস্থ গরুতে সংক্রমিত হতে পারে। এটা কি গরু, মহিষ, ছাগল সব এটা গরু, প্রাণীতেই? মহিষ, হ্যাঁ, গরু, মহিষ, ছাগল, ভেড়া, শূকরেও দেখা যায় আমাদের দেশে। অর্থাৎ দ্বিখুর বিশিষ্ট, যাদের খুর 2 ভাগে বিভক্ত, সেই প্রাণীগুলোই এই ভাইরাসে আক্রান্ত হয়। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে একজন গবাদি পশু তো আমাদের বিভিন্ন কারণে অসুস্থ হয়ে থাকে। একজন খামারি বা গবাদি পশুর মালিক উনি কিভাবে বুঝবেন যে আসলে আমার পশুটি খুরা রোগেই আক্রান্ত হয়েছে? অর্থাৎ এই খুরা রোগের লক্ষণগুলো কি কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা লক্ষণ দেখেই এই রোগটা চিনতে পারবো। একজন খামারি সহজেই খুরা রোগের আক্রান্ত কিনা তার গরু, তাতে সে লক্ষণ দেখেই বুঝতে পারবে। প্রথমে প্রাণীটা, গরু হোক, ছাগল হোক বা অন্য প্রাণী হোক, এর টেম্পারেচার তার নর্মাল অপেক্ষা থেকে 4-5 ডিগ্রি বেড়ে যায়। অর্থাৎ যেমন গরুতে যেমন টেম্পারেচার 101 ডিগ্রি ফারেনহাইট থাকে, দেখা যায় যে আক্রান্তর প্রথম দিনেই টেম্পারেচারটা 105-6 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়। মুখে এবং প্রথম দিনে জ্বর দেখা যায় এবং গরু খায় না, মুখ দিয়ে একটু লালা পড়ে। তো মুখ যদি আমরা হা করে দেখি তখন দেখা যায় যে মুখের ভিতর বিভিন্ন ধরনের ভেসিকুল, অর্থাৎ এটা ফোসকা পড়ে গামে অথবা জিহ্বার মধ্যে অথবা জিহ্বার আশপাশ দিয়ে অথবা দাঁতের গোড়াতে, গামগুলোতে ফোসকা পড়ে। এই ফোসকাগুলো একসময় ফেটে যায়, ফেটে গেলে পরে ওখানে ঘা তৈরি হবে। আবার মুখের পায়ের মধ্যে 2 পায়ের অর্থাৎ 2 খুঁটের মাঝে ঘা হবে এবং ওখানেও প্রথমে ফোসকা পড়বে, ফোসকাটা ফেটে যে ঘা হবে। গায়ে জ্বর থাকে এবং এর কারণে ওই পশুটা খাওয়া বন্ধ করে দেবে। তাছাড়া মুখে ব্যথা থাকবে, লালা ঝরবে। এর জন্য গরু কোনো কিছু খাইতে ভয় পাবে, অর্থাৎ সে তরল খাবার হয়তো একটু খাবে, কিন্তু শক্ত কোনো ঘাস বা খড় এগুলো খাইতে সে ভয় পাবে, খাবে না। তাছাড়া অত্যাধিক জ্বর থাকার কারণেও
সে খাইতে অনীহা প্রকাশ করবে। এই মোটামুটি মুখে এবং পায়ে ঘা দেখে এবং গায়ে জ্বর, এইগুলো দেখেই একজন খামারি বুঝতে পারবে তার গরুটা খুরা রোগে আক্রান্ত। জি, ধন্যবাদ আপনাকে। এই দুই খুরের মাঝখানে ঘা হয়, এই জন্যই কি এটাকে খুরা রোগ বলা হয় কি? হ্যাঁ জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে দুই খুরের মাঝে ঘা, এই জন্যই খুরা রোগটা মানে খুরের সাথে রিলেটেড। জি, হ্যাঁ, খুরে ইনফেকশন। এবং অনেক সময় দেখা যায় যে কোনো গরু হয়তো খুরের মধ্যেই ঘা হয়েছে, ফুসকা করে ঘা হয়ে গেছে। আবার এবং আইডেন্টিফাই করতে হলে বুঝতে হবে যে অনেক সময় মুখে ঘা হয়, পায়ের মধ্যে ঘা হয় না। আবার অনেক সময় পায়ে ঘা হয়, মুখে ঘা হয় না। এটা হলো তার যে ভাইরাসের যে বিভিন্ন ধরনের সিরোটাইপ আছে, সিরোটাইপের উপর নির্ভর করে এইগুলোর লক্ষণটা এইভাবে আসে। আর অনেক সময় দেখা যায় গবাদি পশুতে ভ্যাকসিন দেওয়া থাকে। ভ্যাকসিন যদি দেওয়া থাকে, ভ্যাকসিন দেওয়ার পরেও বিভিন্ন ধরনের অনেক সময় দেখা যায় যে যে গবাদি পশু খুরা রোগে আক্রান্ত হয়ে গেছে, তখন এই সংক্রমণটা তীব্র হয় না, নর্মাল হয়। তখন দেখা যায় যে টেম্পারেচারটা খুব একটা বেশি বাড়ে না। সেই গরুটার হয়তো মুখে ঘা হয়েছে, পায়ে হয় নাই, অথবা পায়ে ফুসকা ঘা হয়েছে, মুখে হয় নাই, বা সামান্যতেই মানে তেমন কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। এই আপনি চিকিৎসার কথা বললেন কিছু, তো পাশাপাশি আরেকটু জানতে চাই যে একজন খামারের গরু যদি আক্রান্ত হয় বা পশুটি যদি আক্রান্ত হয়, তাহলে উনি কি ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমাদের দেশে সারা বছরের একটা রোগ বলা যায় বর্তমানে। কারণ এখন যে আমি প্রথমেই বলেছিলাম যে বর্ষার সময় এই রোগটা আগে দেখা যেত, যে দেখা যায় যে এখন সারা বছরই রোগটা দেখা যায়। এবং যেহেতু একটা ছোঁয়াচে, কোনো এলাকায় যদি একটা খোরা রোগে আক্রান্ত কোনো গরু বা পশু অন্য দূর প্রান্ত থেকে, দূর সীমান্ত থেকে নিয়ে আসছে, সেই একটা গরু থেকেই এই ভাইরাসটা বাতাসের মাধ্যমে যে কিন্তু ওই গ্রাম, পাশের বাড়ি থেকে শুরু করে ওই গ্রাম এবং আশেপাশের অনেক গ্রাম মিলে অল্প সময়ের মধ্যে সে সংক্রমিত করতে পারে। তা মূলত আসলে এই এটা ভাইরাসজনিত রোগীর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, কিন্তু আমাদের কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। যেমন যে মুখের মধ্যে এবং পায়ের মধ্যে যে ফুসকা এবং ঘা, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে দিনে 3 থেকে 4 বার করে আমরা যদি ধোয়ায় দিই, তাহলে এই ভাইরাসের কনসেন্ট্রেশনটা কমে যায় এবং সেকেন্ডারি ইনফেকশনও রোধ করা সম্ভব হয়। তাছাড়া আমরা এখানে অ্যালাম্বরিকের মিক্সারও দিয়ে আমরা ওয়াশ করতে পারি, অথবা বাজারে বিভিন্ন ধরনের সরিবাই কার্ব সলিউশন পাওয়া যায়, সেগুলো দিয়ে আমরা মুখ এবং পা দিনে 3 থেকে 4 বার করে ধোয়াই দিতে পারি। ধোয়ানোর পরে পায়ের মধ্যে যে পায়ে ঘা হয় ওই খুরের মাঝে, এখানে আমরা নেবানল পাউডার বা সালফাবেট পাউডার, এই অ্যান্টিবায়োটিক পাউডার, এটা নারকেল তেলে মিশে দিনে 2 থেকে 3 বার করে যদি আমরা লাগাই দিই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে ধোয়ানোর পরে, তাহলে কিন্তু ঘা খুব দ্রুতই শুকায় যায়। আর জ্বর কমানোর জন্য আমরা সাধারণত যে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা ওজন অনুপাতে আমরা দিনে 2 বার করে খাওয়াতে দিই, তাহলে জ্বর কন্ট্রোল থাকবে, গরু ব্যথা কমিয়ে যাবে, তার পরিপ্রেক্ষিতে সে খাবার খাবে। আরেকটা হলো যে একটা অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি শান্ত ভাইরাসজনিত রোগের, যেহেতু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না, কিন্তু দেখা যাচ্ছে যে এর পরবর্তীতে 2-4 দিন পর থেকেই এর ব্যাকটেরিয়াল সেকেন্ডারি ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তা এই জন্য আমরা নর্মাল যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আছে, বিশেষ করে আমরা অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধটা এক্ষেত্রে বেশি ব্যবহার করি। এটা যদি 5-7 দিন অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি, মাংসে ইনজেকশন দিতে হয়, অথবা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাবলেটও পাওয়া যায়, সেগুলো খাওয়ানোর মাধ্যমেও এই অ্যান্টিবায়োটিকের একটা কোর্স করলে পারে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে পশুটা রক্ষা পাবে। আর ভাইরাসটা তো 7 দিন থেকে 14 দিনের মধ্যে তার শরীর থেকে এমনিতেই চলে যাবে। তা গরুটা আস্তে আস্তে সিমটোমেটিক ট্রিটমেন্টের মাধ্যমেই আমরা পশুটাকে সুস্থ করে ফেলতে পারি।
জি, ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে সেকেন্ডারি ইনফেকশন, এটি আসলে আপনারা যারা জানেন না তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই। অর্থাৎ ধরেন আপনি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলো গরুটি, তো সেইখানে যখন ঘা হবে তখন তো শরীরের ওই অংশটা, চামড়াটা ওপেন হবে বা সেখানে ক্ষত সৃষ্টি হবে। সেই ক্ষততে তখন অন্য রোগের জীবাণুগুলো আক্রমণ করবে, কারণ ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণুগুলো আক্রমণ করে অন্য আরও রোগ ঘটায় বা ওই জায়গাটা আরও বেশি পচিয়ে ফেলে। অর্থাৎ এই যে একটি রোগ একটু ক্ষত সৃষ্টি করলো, পরবর্তীতে অন্য রোগের জীবাণু যা আসলো, এই অন্য রোগের আক্রমণগুলোকে তখন আমরা সেকেন্ডারি ইনফেকশন বলে থাকি। এগুলোর জন্য আমরা অলরেডি আমাদের স্যার বলেছেন যে আমরা অ্যামক্সাসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। ধন্যবাদ আপনাকে। আমরা এরপরে সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে স্যার, যদি হয়ে যায় রোগ তাহলে তো ক্ষতি হয়ে যায়, কিন্তু রোগ যাতে না হয় এই জন্য একজন খামারি বা গরুর বা গবাদি পশুর মালিক কী ধরনের প্রতিরোধ ব্যবস্থাগুলো গ্রহণ করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু ভাইরাস রোগের যেহেতু সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই, এটা আমাদের এর প্রতিরোধের জন্য ব্যবস্থা নিতে হবে। যা এই খোরা রোগের এই প্রতিরোধের জন্য আমাদের এফএমডি ভ্যাকসিন নামে ভ্যাকসিন রয়েছে। এটা সরকারিভাবেই তো প্রস্তুত করা হয় এবং উপজেলাগুলোতে পাওয়া যায়। উপজেলার কর্মকর্তার সাথে যোগাযোগ করে খামারিরা এই টিকাটা সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। এই টিকাটার প্রয়োগের নিয়ম হলো, এটা এফএমডি ভ্যাকসিন নামেই পাওয়া যায়। এটা প্রথমে বাছুর হলে পারে এরা 2 মাস বয়সী প্রথম টিকাটা দিতে হয়। তারপরে 4 মাস পর পর এই টিকাটা দিতে হবে। বা বাছুর 2 মাস বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের, এমনকি গর্ভবতী গাভীকেও এই টিকাটা দিতে হবে বছরে 3 বার, অর্থাৎ 4 মাস পর পর। এটার ডোজ হলো যে বয়স্ক গরুর জন্য 6 মিলি চামড়া নিচে দিতে হয়, গলার চামড়া নিচে দেওয়া হয়। আর বাছুরের ক্ষেত্রে অর্ধেক, অর্থাৎ 3 মিলি করে গলার চামড়া নিচে দিতে হয়। এটা বুস্টার ডোজ নিয়মিত না করলে পারে এই ভাইরাসটাকে কিন্তু ঠেকানো কোনো মতেই সম্ভব না। তা প্রতিরোধের একমাত্র পথই হলো এটা। আর তাছাড়া তো বায়োসিকিউরিটি মেনটেন করা খুবই জরুরি। যে যদি দেখা যায় যে কোনো গরু বা কোনো প্রাণী খোরা রোগে আক্রান্ত হয়েছে, সে গরুটাকে আলাদা করে রাখা। আর এটা হলো যে তার কন্টাক্টে থাকা কোনো খাদ্য বা পানি বা সরঞ্জামাদি যাতে অন্য কোনো সুস্থ গরুতে ব্যবহৃত না হয়, তার জন্য সজাগ রাখতে হবে। খামার সবসময় জীবাণুমুক্ত রাখা। তা এক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনটা ব্যবহার করা যায়। আর আমি আগেই বলেছি যে খোরা রোগের তাৎক্ষণিক ভালো একটা ট্রিটমেন্ট হলো সোডিবাইকার্ব সলিউশন 1 to 3%। এটা দিয়ে যদি সলিউশন দিয়ে যদি মুখের ঘা এবং পায়ের ঘাটা দিনের মধ্যে 3-4 বার করে ধৌত করা যায়, তাহলে ভাইরাসের কনসেন্ট্রেশনটা অনেক কমে যায় এবং তাড়াতাড়ি ভালো হয়। তাছাড়া খামারের সামনে আমরা একটা ভালো আদর্শ খামারের একটা থাকে, যে শর্তই থাকে যে খামারের সামনে একটা ফুটপাত রাখা, এখানে জীবাণুনাশক সলিউশন থাকবে, যাতে করে বাইরের থেকে কোনো লোক বা কর্মচারী হোক বা বাইরের থেকে কোনো গাড়ি যাক, সেটা খাবারের গাড়ি হতে পারে বা অন্যান্য গাড়ি যেতে পারে, যাতে বাইরের থেকে কোনো জীবাণু সেটা খামারের ভিতরে প্রবেশ না করতে পারে, অথবা খামার থেকে যাতে কোনো জীবাণু ওই তাদের মাধ্যমে বাইরে যেতে না পারে, এলাকা সংক্রমিত না করতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম গবাদি পশুর খুরা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে। আশা করি আমাদের খামারি ভাই বোনেরা এবং গবাদি পশুর মালিক যারা রয়েছেন তারা এই আলোচনা থেকে উপকৃত হবেন। অনুষ্ঠানের পর্যায়ে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বড়ইয়ের পুষ্টিগুণ। বড়ই একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, যা শীতকালীন ফল হিসেবে খুবই জনপ্রিয়। এতে প্রচুর ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বড়ইয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে। এ ফলের আঁশ হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। বড়ইয়ে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় হাড় ও দাঁত মজবুত করে। এতে থাকা আয়রন আমাদের রক্ত শূন্যতা দূর করে। পটাশিয়াম হৃদস্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বড়ই সামান্য ক্যালোরি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত উপকারী। ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। বড়ইয়ের প্রাকৃতিক চিনি আমাদের দ্রুত শক্তি যোগায়। এ ফল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। সর্দি কাশি উপশমে বড়ই অত্যন্ত উপকারী একটি ফল।
বড়ি শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে। এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান শরীরের বিভিন্ন রকমের ভারসাম্য রক্ষা করে। নিয়মিত বড়ই খেলে শরীর সতেজ ও সুস্থ থাকে। শ্রোতা বন্ধুরা, বড়ই কিন্তু অত্যন্ত সস্তা একটি ফল এবং এই মৌসুমে কিন্তু খুবই অ্যাভেলেবেল, বাজারে পাওয়া যায়, সহজলভ্য ফল। আমরা নিয়মিত কিন্তু বড়ই খাওয়ার অভ্যাস করতে পারি অবশ্যই। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। সেই আলোচনায় থাকছে বায়োফ্লক পদ্ধতি মাছ চাষের। মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের বাঙালি জাতির একটি ঐতিহ্য, কিন্তু একসময় আমাদের এই অংশে উন্মুক্ত জলাশয়ের মাছ চাষের মাছের পরিমাণ বেশি থাকলেও বর্তমানে কিন্তু চাষের দিকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। তো মাছ চাষের অনেকগুলো পদ্ধতি বিদ্যমান রয়েছে। এর মধ্যে অন্যতম অত্যন্ত বর্তমানে জনপ্রিয় একটি পদ্ধতি কিন্তু বায়োফ্লক পদ্ধতি। তাই চলুন আমরা এখন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে মাছ চাষের বায়োফ্লক পদ্ধতি সম্পর্কে শুনব। আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছি একটি পদ্ধতি মাছ চাষের বায়োফ্লক পদ্ধতি, কোন পদ্ধতিটিকে আসলে আমরা বায়োফ্লক পদ্ধতি বলবো? ধন্যবাদ জানাই আপনাকে প্রথমেই যে আমাদের বাংলাদেশ বেতার গোপালগঞ্জ ব্রাঞ্চ থেকে আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। আমি দেবলা চক্রবর্তী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, গোপালগঞ্জ সদর। আসলে বায়োফ্লক হচ্ছে আমাদের মাছ চাষের একটি আধুনিক প্রযুক্তি, যেটি অত্যন্ত পরিবেশ বান্ধব। এখানে বেসিক্যালি আমাদের মাছ যেটা চাষ করা হয় সেখানে অণুজীবকে পরিচর্যা করা হয়। অণুজীবকে পরিচর্যা করে এটি কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে একটি মাছ চাষের পদ্ধতি। আমি এখানে ছোট্ট একটি টার্ম ইউজ করেছি, সেটি হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ। এখানে আসলে আমাদের একটি টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন, যেটাকে আমরা TAN বলে থাকি, এটি হচ্ছে পানির টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন, এটি কিন্তু হেটারোট্রপিক একটি ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে এখানে মাইক্রোবিয়াল প্রোটিনে পরিবর্তন করে, যা মাছ হচ্ছে খাদ্য হিসাবে গ্রহণ করে। এখানে আসলে আমি যদি একটু সংক্ষেপে আমাদের যারা মৎস্য চাষি আছে সহজ কথায় বলতে চাই, তাহলে এটি হচ্ছে আমাদের মাছের যে ফিকাল অস্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ মাছও কিন্তু খাবার গ্রহণ করে, মলমূত্র ত্যাগ করে। তো এই অস্ট ম্যাটেরিয়াল থেকে একটা উপকারী ব্যাকটেরিয়া জন্ম লাভ করে। এই উপকারী ব্যাকটেরিয়াটাই বায়োফ্লক পদ্ধতিতে জন্মানোর প্রকৃত একটা পরিবেশ করে দেওয়া হয়। যখন এই উপকারী ব্যাকটেরিয়াটা ওখানে জন্মায়, তখন হচ্ছে মাছের যে অতিরিক্ত খাদ্যটা সেটা কিন্তু ওখানে প্রোভাইড করা লাগে না। পাশাপাশি এই অস্ট ম্যাটেরিয়াল থেকে অ্যামোনিয়া এবং হচ্ছে কার্বনের যে সোর্স, সেটা থেকে এটার জন্মানোর একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া হয়। তো মাছ এই উপকারী ব্যাকটেরিয়াটা কিন্তু খাবার হিসেবে গ্রহণ করে। তখন আমাদের অ্যাকোয়াকালচারের ভাষায় আমরা বলে থাকি ফিড কনভার্সন রেশিও, অর্থাৎ মাছের খাবার গ্রহণের আনুপাতিক হার। সাধারণত আমরা পুকুরে বা অন্য যেখানে মাছ চাষ করে থাকি তার থেকে আমাদের বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে আমাদের কিন্তু খাবারের আনুপাতিক হারটা কম লাগে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু জানতে চাবো আপনার কাছে যে ধরেন নতুন একজন উদ্যোক্তা বা খামারি উনি শুরু করতে যাচ্ছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ, তো এই ক্ষেত্রে ওনার কি কি উপকরণ লাগবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে প্রথমে ওনার হচ্ছে প্রোবায়োটিক যে উপকরণাদি লাগবে, আমি একটু সংক্ষেপে যদি সিরিয়ালি বলি। মাছ যেহেতু পানি ছাড়া চাষ সম্ভব না, তো সেক্ষেত্রে পানির যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স আমরা বলে থাকি, অর্থাৎ পানির গুণগত মান যেটি আছে এটি পরীক্ষার জন্য কিছু যন্ত্রপাতি লাগে। আমরা যদি বলি pH মিটার, TDS মিটার, অ্যামোনিয়া টেস্ট কিট, নাইট্রাইট টেস্ট কিট, এয়ার পাম্প, এটা ডিজিটাল থার্মোমিটার, সফট প্লাস্টিক অক্সিজেন পাম্প হাউস, এয়ার বাবল স্টোন, ডিজিটাল ইলেকট্রনিক ওয়েটিং স্কেল, লবণ লাগবে, চুন, চিটাগুড়, ফিড এবং মাছ চাষের জন্য যে মাছটি উনি চাষ করতে চান বায়োফ্লক পদ্ধতিতে নির্বাচিত উপযুক্ত মাছের পোনা। তারপরে এটি ক্রমানুযায়ী চাষের পদ্ধতি হিসাবে চাষি মাছ চাষ করবেন। প্রাথমিক উপকরণ এটা লাগবে। জি, এই বায়োফ্লক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলো কি হয়? ধন্যবাদ। আসলে বায়োফ্লক পদ্ধতি আমরা যদি কম্পেয়ার করি যে আমাদের বাংলাদেশের পাশাপাশি অন্যান্য উন্নত যে দেশগুলো আছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, এসব দেশগুলোতে কিন্তু একটি জনপ্রিয় ফিশ ফার্মিং সিস্টেম। তো এখানে প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে এখানে কম পানি বদলাতে হয়। খাবারের খরচ, আমি আগেই বায়োফ্লক প্রযুক্তি নিয়ে বলেছি, তখনই বলেছি যে খাবারের খরচটা এখানে কম হয়। এটি আমাদের টেকসই এবং পরিবেশ বান্ধব একটি প্রযুক্তি। আরেকটা বিষয় হচ্ছে মাছের
উৎপাদন অনেক বেশি হয় এবং হচ্ছে আপনার পানির যে রিডিউসিং সিস্টেমটা অর্থাৎ রিসাইক্লিং করে এখানে আমরা পানিটা ইউজ করতে পারি, সো পানিটা কম ব্যবহার হয়। মোটামুটি এগুলা এর প্রধান বৈশিষ্ট্য আর কি বায়োফ্লকের। একজন খামারি কি সব ধরনের মাছই এখানে চাষ করতে পারবেন কিনা, নাকি নির্দিষ্ট কিছু প্রজাতির মাছ এই পদ্ধতিতে চাষ করা সম্ভব? যেহেতু বায়োফ্লক আসলে একটি আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ পদ্ধতি, তো এখানে যে গবেষণাগুলো হয়েছে বায়োফ্লক নিয়ে সেখানে সুনির্দিষ্ট কিছু প্রজাতির মাছ চাষ এখনও অবধি বাংলাদেশ বা অন্যান্য দেশে কিন্তু চাষ করে আসতেছে। তার মধ্যে আমি কয়েকটি প্রজাতির নাম বলি, যেমন তেলাপিয়া, পাঙ্গাস, আমরা কই মাছ, শিং বা মাগুরের চাষ করতে পারি। ভেনামি চিংড়িরও কিছু চাষ বাংলাদেশে হচ্ছে, তবে এটি খুবই কম। পাবদা সম্ভব কিনা এই পদ্ধতিতে? পাবদা নিয়ে আসলে আমরা যেহেতু অ্যাকুয়াকালচার সেক্টরে এটা নিয়ে গবেষণা চলমান আছে, পাবদা নিয়ে বায়োফ্লকে এরকম কোনো সাকসেস স্টোরি কিন্তু এখনও আমাদের কাছে আসেনি। যদি আসে আমরা পরবর্তীতে আমাদের যারা মৎস্য চাষী আছেন তাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একজন খামারের কাছে বা নতুন একজন উদ্যোক্তার কাছে এই পদ্ধতিটি আসলে গুরুত্বপূর্ণ কেন হবে? আপনি কি মনে করেন যে এটি কি কারণে গুরুত্ব বহন করে? এখানে যদি প্রথম কথা আমি বলি, যেহেতু আমরা এখানে পানি রিইউজ করছি অর্থাৎ রিসাইক্লিং করে পানি এখানে আমরা ইউজ করছি, তো এখানে আমাদের তুলনামূলক পানি কিন্তু কম লাগছে। আমার খরচ হয়তো প্রথম আমি যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব অর্থাৎ একটা ট্যাঙ্কি, সেটা হতে পারে সেটা কোনো মানে সিমেন্টের ট্যাঙ্কি হতে পারে বা হতে পারে অন্য কোনো উপাদানের তৈরি। তো ফার্স্ট টাইম তার যে একটা কস্টিং আছে এটা তুলনামূলক কম মাছ চাষের ক্ষেত্রে হিসাবে। পানিটা কম লাগছে এখানে, উৎপাদন খরচ তুলনামূলক কম আছে এবং হচ্ছে চাষির যেটা হয় মাছ চাষের যে প্রোডাকশান রেটটা এটা কিন্তু অনেক বেশি হয় এখানে। আর একটা বিষয় হয় সেটা হচ্ছে আপনার ওয়াটার যে পলিউশনটা সেটি কিন্তু এখানে খুব কম হয় এবং এটি হচ্ছে এনভায়রনমেন্টাল ইকো ফ্রেন্ডলি। সো সে কারণে আমরা এর গুরুত্বটা একটু অন্যরকমভাবেই দেখছি বায়োফ্লকের গুরুত্বটা। জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই বলেছেন যে বায়োফ্লক কিভাবে কাজ করে, মেকানিজমটা, আর এই ব্যাপারে যদি আর কিছু বলতে চান, বায়োফ্লকের কাজ করার পদ্ধতিটা কি? অ্যাকচুয়ালি এখানে আমরা বলি ইন বায়োফ্লকে হচ্ছে কার্বন সোর্স যেটি আছে অর্থাৎ চিটাগুড়টা আমরা ইউজ করি, মলাসেস বা চিটাগুড়। এখানে আমাদের একটা কার্বন সোর্স থাকে, সেটি কিন্তু আমাদের যে পানি বায়োফ্লকের ট্যাঙ্কির পানির সাথে অ্যাড হয়, তখন এই পানিটা হচ্ছে ব্যাকটেরিয়াকে গ্রো করে। মানে আমাদের এই মোলাসিস ইউজ করার পরে ওই পানিতে একটা ব্যাকটেরিয়া জন্মানোর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়, যেটি কী করে আমাদের মাছে যে আমরা খাদ্যটা সরবরাহ করে থাকি সেখানে মাছের খাবার খাওয়ার পরে তারা যেহেতু মলমূত্র ত্যাগ করে, এখানে ফিকালস্ট ম্যাটেরিয়ালে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি হচ্ছে অ্যামোনিয়া, মাছ চাষের জন্য ক্ষতিকর। এই হার্মফুল অ্যামোনিয়াটা কিন্তু এই প্রোটিন রিস্ক করে। এই প্রোটিন যখন রিস্ক করে তখন হচ্ছে এই ফ্লক্সটা গ্রো করে। ফ্লক্সটা গ্রো করার পরে এই ফ্লক্স অর্থাৎ ব্যাকটেরিয়াল যে গুচ্ছ বা কলোনি নামে আমরা বুঝি, এটি তখন কিন্তু ওই মাছেরা খেতে পারে। তো এভাবেই বেসিক্যালি বায়োফ্লকটা কাজ করে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেটি উপায় বা কাজ সেটি হচ্ছে আমাকে অবশ্যই মলাসেসের সঠিক রেশিও মেনটেন করতে হবে এবং আমার ফ্লকটা যাতে সঠিকভাবে উৎপাদন হয়, অর্থাৎ আমার এখানে টার্গেট হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়াকে আমার মারতে হবে এবং ফিকাল অস্টের যে অ্যামোনিয়াটা থাকে সেটাকে রিডিউস করতে হবে এবং আমার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটাকে এখানে গ্রো করানোর জন্য উপযুক্ত পরিবেশটা সৃষ্টি করতে হবে। এভাবেই বেসিক্যালি আমাদের বায়োফ্লক পদ্ধতিটা কাজ করে। জি, এর বিল্ডিং অথবা ফ্ল্যাট বাসায় বা তার ছাদে এই পদ্ধতিটি সম্ভব কিনা? হ্যাঁ, এটি একটি চমৎকার যে আমরা এটা আমাদের বাড়ির আঙ্গিনায় কিন্তু সামনে অনেক প্লাস্টিক যে ট্যাঙ্কিগুলো আছে সেটাও আমরা ইউজ করতে পারি। আমার বাড়ি যদি ছাদ থাকে ছাদে আমি ট্যাঙ্কি নির্মাণ করে ইউজ করতে পারি। পাশাপাশি প্লাস্টিকের কিছু উপাদান পাওয়া যায় বায়োফ্লক তৈরির জন্য। অনেকেই আমাদের চাষিরা যে করছেন না তা না, করছেন। তো সেক্ষেত্রে সেই উপাদানগুলো দিয়েও কিন্তু তারা এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষটা করতে পারে। সেটি আয়তাকার হতে পারে, সেটি গোলাকার হতে পারে, সেটি বৃত্তাকার হতে পারে। এটি ডিপেন্ডস করে যে আসলে আমার শেপটা আমি কোন ইয়াতে নিয়ে আসবো। সর্বশেষ সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের সাপেক্ষে এই পদ্ধতিটি আসলে ফিজিবল কিনা বা সম্ভব কিনা এবং এই পদ্ধতির চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে? বায়োফ্লক পদ্ধতিতে বাংলাদেশে আসলে এই পদ্ধতিতে চাষ করা অবশ্যই সম্ভব। আমাদের কিন্তু হিউজ রিসোর্স আছে। আপনি শুরুতেই বলেছিলেন মাছে ভাতে বাঙালি, আমরা নদীমাতৃক বাংলাদেশ, আমাদের মাছ চাষের জন্য প্রচুর সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটাকে আমাদের কাজে লাগাতে হবে
এখানে চ্যালেঞ্জ আছে, যেটি হচ্ছে যেহেতু প্রথমে বলেছি যে এটি বিজ্ঞানসম্মত উপায়ে আধুনিক একটি পদ্ধতিতে মাছ চাষ, তো আমাদের চাষিদের প্রশিক্ষিত করতে হবে। শুধু প্রশিক্ষিত এরকম না, দক্ষভাবে গড়ে তুলতে হবে। কারণ চাষিরা প্রাথমিক পর্যায়ে যেভাবে পুকুরে মাছ চাষ করে সেটার সাথে কিন্তু আমার বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের একটি বিজ্ঞানসম্মত তফাৎ আছে। তো যদি আমার চাষি বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণটা না পায়, তাহলে সেই চাষি কিন্তু বায়োফ্লক করে সাকসেস হতে পারবে না। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইতোমধ্যে দেখেছি অনেকেই কিন্তু ইউটিউব দেখে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করেছেন, কিন্তু ইতোমধ্যেই কিন্তু তারা ব্যর্থতার দিকে আগাচ্ছেন। তো আমার চাষিদের জন্য সাজেশন হচ্ছে অবশ্যই আপনারা আমাদের মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সংশ্লিষ্ট মৎস্য অফিসে যোগাযোগ করে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করে এই পদ্ধতিতে মাছ চাষ করবেন। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে, যেহেতু এখানে কন্টিনিউয়াস এয়ারেশন রাখতে হয়, তো সেক্ষেত্রে এখানে সার্বক্ষণিক বিদ্যুতের সিস্টেম রাখতে হবে অথবা জেনারেটর সিস্টেম থাকতে হবে। একটি চ্যালেঞ্জ এখানে কাজ করছে। আর আমাদের চাষিদের প্রাথমিক পর্যায়ে একটু ইনভেস্ট করতে হবে। আমার কাছে মনে হয় যে এই 3টা চ্যালেঞ্জকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে বাংলাদেশের পক্ষে অবশ্যই এটি একটি সাফল্যজনক অধ্যায় হবে এবং বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে আমাদের চাষিরা সফল হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কে। আশা করি আমাদের নতুন উদ্যোক্তা যারা রয়েছেন এবং যারা শখের বসেও করতে চান আমাদের বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু এই পদ্ধতিটি, যেহেতু এটি অত্যন্ত বৈজ্ঞানিক একটি পদ্ধতি, আমরা কিন্তু অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে পারি। অনুষ্ঠানের পর্যায়ে আমরা ফাল্গুন মাসের এই সময়ে কৃষিক্ষেত্রে করণীয় সবচেয়ে জরুরি কাজগুলো সম্পর্কে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ফাল্গুন মাসে শীতের শেষ আর বসন্তের শুরুতে কৃষিক্ষেত্রে ব্যস্ততা বেড়ে যায়। এ সময় বোরো ধানের জমিতে নিয়মিত সেচ ও আগাছা দমন খুব গুরুত্বপূর্ণ। ধানের চারা জমিতে রোপণের পরপর সার ব্যবস্থাপনায় বিশেষ নজর দিতে হয়। গম ও সরিষা পাকার দিকে এগোয়, তাই রোগবালাই পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। আলু তোলার উপযুক্ত সময় ফাল্গুন, ফলে সংরক্ষণের যত্ন নিতে হয়। টমেটো, বেগুন, মরিচ সহ শীতকালীন সবজি সংগ্রহ ও বাজারজাত করা হয়। পেঁয়াজ ও রসুনের জমিতে সেচ ও পরিচর্যা অব্যাহত রাখতে হয়। আম গাছে মুকুল আসে, তাই পোকার আক্রমণ খুবই সাধারণ একটি বিষয়। এ সময় কিন্তু পোকার আক্রমণ যাতে না হয় সে ব্যাপারে নজর দিতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে মুকুল কিন্তু গুটিতে পরিণত হবে। লিচু গাছে ফুল ফোটে এই সময়, তাই সুষম সার প্রয়োগ অত্যন্ত জরুরি। পাট চাষের জন্য জমি প্রস্তুত করার উত্তম সময় এটি। গ্রীষ্মকালীন সবজির বীজতলা তৈরি করা হয়, ডাল জাতীয় ফসল সংগ্রহ করা হয়। গবাদি পশুর খাদ্যের জন্য ঘাস চাষে উদ্যোগ নেওয়া হয়। মাটির উর্বরতা রক্ষায় জৈব সার ব্যবহার উপযোগী। পরিকল্পিত পরিচর্যায় ফাল্গুন মাস কৃষকের জন্য আশাব্যঞ্জক একটি সময় এবং মাস। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আজ ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক, জেলা ভেটেরিনারি অফিসার, এবং ছিলেন জনাব দেবলা চক্রবর্তী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনারা যারা দর্শক হিসেবে আমাদের সাথে এবং শ্রোতা হিসেবে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মাঠের কথা। উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন কে এম